আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান। এলভি শুরুতে বিআরবি কেবল সংবাদ শুনলাম। জরুরি অনুমোদন পেল রুশ টিকা স্পুটনিক ভি। 40 লাখ ডোজ আসছে আগামী মাসে। চীন আর আমেরিকার কাছেও টিকা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। দেশ জুড়ে কঠোর লকডাউনের কোনো প্রভাব নেই রাজধানীতে। স্বাভাবিক সময়ের ব্যস্ততম দিনের মতোই যানজট ঢাকায়। চেকপোস্টে নেই চেকিং। গুলশানের ফ্ল্যাট থেকে তরুণীর লাশ উদ্ধার। হত্যার অভিযোগ স্বজনদের। বসুন্ধরার এমডি তানভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা। ভারতে টানা ষষ্ঠ দিন 3 লাখের বেশি করোনা শনাক্ত। দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটকে অক্সিজেনের জন্য হাহাকার। শ্মশান ও কবরস্থানে লাশের মিছিল। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আগামী মাসে সরকারিভাবে আসছে রাশিয়া তৈরি টিকা স্পুটনিক ভির 40 লাখ ডোজ। এর জরুরি অনুমোদন হওয়ায় প্রয়োগে আর কোনো বাধা রইল না। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক এ তথ্য জানান। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকার সংকটে নতুন করে আলোচনায় আসে অন্য উৎস থেকে টিকা সংগ্রহের বিষয়টি। টিকার প্রাপ্তি, উৎস ও সংগ্রহ সংক্রান্ত কোর কমিটির সভায় যে কটি টিকা অগ্রাধিকার পায় তার প্রথমেই ছিল স্পুটনিক ভি। এই টিকা নেয়ার জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরও অনুমোদন দিয়েছে। ভ্যাকসিনটি রাশিয়াতে অনুমোদিত হয়েছে এবং পৃথিবীর প্রায় 60টি দেশে ব্যবহার করা হচ্ছে। আমাদের টেকনিক্যাল যে এক্সপার্ট যারা আছে তারা ইভ্যালুয়েশন করেছেন। এরপরে আমাদের একটা পাবলিক হেলথ ইমার্জেন্সি কমিটি আছে। এই কমিটিটা 12 সদস্য বিশিষ্ট। এই ভ্যাকসিনের প্রিক্লিনিক্যাল ট্রায়াল রিপোর্ট, তারপরে ক্লিনিক্যাল ট্রায়ালের ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 ট্রায়াল রিপোর্ট, এগুলো সব ইভ্যালুয়েশন করা হয়েছে। করার পরে আমরা দেখতে পেয়েছি যে এটির এফিকেসি স্ট্যান্ডার্ড ভালো। এটি প্রায় 91% এফেক্টিভ এবং সেফটি মার্জিনও ভালো। তো সার্বিক বিবেচনা করে আমাদের দেশের বর্তমান যে প্যান্ডেমিক চলছে সারা পৃথিবীব্যাপী, সেই বিবেচনা রেখে আমরা এই স্পুটনিক ভি ভ্যাকসিনটি আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে স্পুটনিক ভি। 21 দিনের ব্যবধানে দিতে হবে 2টি ডোজ। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক জানালেন, আগামী মাসেই আসবে এই টিকার 40 লাখ ডোজ। উৎপাদনের বিষয়টিও এগিয়ে গেছে অনেকটাই। বিশেষ করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস তারা এই বিষয়টি নিয়ে কথাবার্তা বলছে যে রাশিয়ান কাউন্টার পার্টির সঙ্গে যে ভ্যাকসিনটা আমাদের দেশে তৈরি করা যায় কিনা। অর্থাৎ এটা টেকনোলজি ট্রান্সফারও হতে পারে, আবার বাল্ক নিয়ে এসে ফিল অ্যান্ড ফিনিশও হতে পারে। খুব তাড়াতাড়ি হবে ইনশাল্লাহ। মে মাসের মধ্যে আমরা ভ্যাকসিন পেয়ে যাব। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিকের জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। তবে উৎপাদন কবে শুরু হবে এবং কারা করবে সব নির্ভর করবে রাশিয়ার ওপর। করোনা মোকাবেলায় জনসচেতনতার গুরুত্ব ও সমসাময়িক বিষয় নিয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, সংক্রমণ বেড়ে গেলে তা সামলানো সম্ভব নয়। রুশ টিকার উৎপাদন সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, দেশটির প্রতিনিধি দল এসে নির্ধারণ করবে কোন কোম্পানিকে দিয়ে টিকা উৎপাদন করবে। সরকার চীনের টিকার অপেক্ষায় আছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, ভারত থেকে কবে এবং কী পরিমাণ ভ্যাকসিন আসবে তা এখনও নিশ্চিত নয়। দেশে অক্সিজেন নিয়ে দুশ্চিন্তার কিছু নেই জানিয়ে মন্ত্রী বলেন, ভারত থেকে বেশ কিছুদিন আগে থেকেই আমদানি বন্ধ রয়েছে। বাংলাদেশ নিজেই নিজেদের চাহিদা পূরণ করতে পারছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, দীর্ঘদিন লকডাউন দিয়ে রাখা সম্ভব নয়। করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ভারত টিকা রপ্তানি বন্ধ করায় চীন, রাশিয়া ও আমেরিকার কাছে বাংলাদেশ দ্রুত করোনা টিকা চেয়েছে। টিকা পাওয়ার জন্য কোনো দেশের কাছে দাসখত দেওয়া হয়নি মন্তব্য করে তিনি বলেন, যেখানে টিকা পাওয়া যাবে সেখান থেকেই আনা হবে। তবে কোনো দেশ থেকেই 2 সপ্তাহের আগে টিকা পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। করোনা মোকাবেলায় চায়নার নেতৃত্বে জরুরি মেডিকেল স্টোরেজ গঠনে বাংলাদেশ, চীন, শ্রীলঙ্কা, নেপাল ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি জানান, এই মেডিকেল স্টোরেজে যোগ দিচ্ছে বাংলাদেশ। ভারতকেও এতে যোগ দেওয়ার জন্য চীন আহ্বান জানিয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন দেশের কাছে করোনা টিকা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। ইন্ডিয়া ডিলে করে আর এখন স্টপ করে দিয়েছে। এই স্টপ করার ফলে দেয়ার ইজ এ নেসেসিটি ফর সাপ্লাই অফ ভ্যাকসিনস। আমরা বলেছি যে
তোমরা আমাদের ভ্যাকসিন সাপ্লাই করো যত তাড়াতাড়ি পারো, ইউ লুক ফরওয়ার্ড। তারা কি বলছে? তারা বলছে যে উইড লাইক টু ওয়ার্ক উইথ আস। আমরা আমেরিকার থেকে আনার চেষ্টা করতেছি। আমেরিকার নাকি অনেক সারপ্লাস অস্ট্রেলিয়ানকে আছে, 60 মিলিয়ন। আমরা ওদের রিকোয়েস্ট করেছি, আমরা যেখান থেকে পাই সেখান থেকে আনার চেষ্টা করছি। আমরা কিন্তু কেউ জন্য খত দিয়ে রাখতেছি না। তবে টিকা পেতে কিছুটা সময় লাগবে বলে জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। রাশিয়া বলেন, তারপর চায়না বলেন বা আমেরিকান, যেটা এগুলো কাগজপত্র ঠিক করা বা ইয়ে করা, মানে অ্যাকচুয়াল মুভমেন্ট দুই সপ্তাহের আগে কিছুই পাওয়া যাবে না, 2 সপ্তাহ লাগবে মিনিমাম। রাশিয়া সহ অন্যান্য দেশের কাছ থেকে G2G পদ্ধতিতে টিকা আনা হবে বলে জানান তারা। সবারই প্রেফারেন্স G2G। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। নীতিগত করোনায় দেশে আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১১,২২৮ জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে নিয়মিত বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। একদিনে ২৪,২৩৭টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ৩,০৩১ জন। মোট শনাক্ত ৭,৫১,৬৫৯ জন। গেল সপ্তাহ থেকে করোনা সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী থাকলেও এখন কিছুটা কমতির দিকে। নতুন ৫,২৩৪ জন সহ মোট সুস্থ ৬,৬৬,৯২৭ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২.৫১, সুস্থতা ৮৮.৭৩ এবং মৃত্যুর হার ১.৪৯। ভ্যাকসিন প্রয়োগে মানবদেহে করোনা বিরুদ্ধে আশাব্যঞ্জক হারে অ্যান্টিবডি তৈরির প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন শেখ হাসিনা বার্ন প্লাস্টিক সার্জন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশরাফুল হক। ভ্যাকসিন নেয়া নানা বয়সী ৫০০ জনের নমুনা গবেষণা করে তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণের প্রেক্ষাপটে দ্রুততম সময়ে প্রতিষেধক বা ভ্যাকসিন উদ্ভাবন করে বিশ্বের কয়েকটি দেশ। বাংলাদেশে এখন অনেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজও নিয়েছেন। ভ্যাকসিনে মানবদেহে করোনার বিরুদ্ধে তৈরি হওয়া প্রতিরোধ ক্ষমতা বা অ্যান্টিবডি নিয়ে গবেষণা করছেন 2 চিকিৎসক। দ্বিতীয় ডোজ যখন দিলাম তার 14 দিন পর থেকে আমরা আসলে দেখা শুরু করেছি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে তীব্র মাত্রায় সংক্রমিত হওয়ার পরবর্তীতে যে পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয় সাধারণত সেটির কাছাকাছি অথবা কারো কারো ক্ষেত্রে এটির বেশি পরিমাণ আমরা অ্যান্টিবডি পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা এতটুকু আশা করতে পারি যে আমাদের জনগোষ্ঠীর উপরে প্রয়োগকৃত ভ্যাকসিন কাজ করছে বলে আমরা মনে করি। ভ্যাকসিন প্রয়োগের পরবর্তীতে যেই ভ্যারিয়েন্টই আসুক না কেন, যে ভ্যারিয়েন্টই প্রকাশ হোক না কেন, ভ্যাকসিন কিছু না কিছু হলেও কাজ করবে সেক্ষেত্রে মৃত্যুর হার কমানোর ব্যাপারে। এদিকে সংক্রমণ ঠেকানো নয়, প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে মৃত্যুহার কমানোই ভ্যাকসিনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন গবেষক রিদওয়ানুর রহমান। আমরা ভ্যাকসিন দিচ্ছি কিন্তু ট্রান্সমিশন কমানোর জন্য নয়, আমরা ভ্যাকসিন দিচ্ছি মৃত্যুহার কমানোর জন্য। কারণ হচ্ছে ট্রান্সমিশন কমানোর জন্য হলে এটা প্রায় শতকরা ৮০ ভাগকে ভ্যাকসিন দিতে হবে। আমরা ৬৭ লাখ দিয়েছি, মানে হচ্ছে শতকরা 4 ভাগ জনগোষ্ঠীকে ফার্স্ট ডোজ দিয়েছি। তাহলে আসলে যাদেরকে ফার্স্ট ডোজ দিয়েছি ওদেরকে সেকেন্ড ডোজ দিয়ে কমপ্লিট করাটাই জাস্টিফাই, রেদার দেন অনেক বেশি লোককে ফার্স্ট ডোজ দিয়ে আমি সেকেন্ড ডোজ কখন দেব কোনো সম্ভাবনা নেই এরকম অবস্থায় রাখার চেয়ে। করোনার সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি এখনও মূল হাতিয়ার বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। দেশে অক্সিজেন সরবরাহ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অন্যদিকে করোনার বর্তমান পরিস্থিতি বজায় থাকলে অক্সিজেনের ঘাটতি হবে না বলে জানিয়েছে দেশে অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। নারায়ণগঞ্জের তারাবো থেকে ফিরে কামরুল হাসানের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন গালমান শফি। করোনা রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অক্সিজেন। প্রবল শ্বাসকষ্টে ভোগা রোগীকে বাঁচাতে দিতে হয় অক্সিজেন। আর এই অক্সিজেনের ঘাটতির বিষয়টি নিয়মিত উঠে আসছে গণমাধ্যমে। হাসপাতালগুলোতে মিলছে না অক্সিজেন। অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠান ইসলাম অক্সিজেন লিমিটেড নারায়ণগঞ্জের তারাবোতে অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানা। মূলত বাণিজ্যিক অক্সিজেন সরবরাহ করে তারা। ইসলাম অক্সিজেন কর্তৃপক্ষ জানিয়েছেন, সরকার চাইলে মেডিকেল অক্সিজেন সরবরাহ করতে প্রতিষ্ঠানটি তৈরি আছে। গভর্নমেন্ট একটা ভালো স্টেপ নিচ্ছে, আরও ছোট ছোট ৫-৬টা কোম্পানিকে তারা ইমিডিয়েটলি তারা ইনস্ট্যান্ট একটা মেডিকেলের সার্ভিস দেওয়ার জন্য ওনারা পারমিশন দিচ্ছেন, তারাও কিছু করে দিচ্ছেন। যে কারণেই আমরা যেটা ইম্পোর্ট করতাম, এই ইম্পোর্টের ঘাটতিটা তাদের থেকে কিছুটা অন্তত 30 থেকে 40% এটা কাভারেজ হয়েছে। বড় সিলিন্ডার যেটা আমি 9.8 বা 6.8 এটা আমি প্রতিদিন
আমি গভর্নমেন্টকে 1500 করে সিলিন্ডার দিতে পারবো। ওনারা যদি আমাদের কাছে চান আমি সেভাবে যেখানে দিতে বলবেন আমরা সেটা দিব ইনশাল্লাহ। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকও বলেছেন, দেশে অক্সিজেনের অভাব নেই, অনেক শিল্প কারখানার তরল অক্সিজেন রিজার্ভ করা হয়েছে। ইনশাল্লাহ অক্সিজেনের জন্য সমস্যা হবে না। আর ইতিমধ্যে যে অক্সিজেনটা অন্যান্য শিল্পে দিত সেটা 40 টন, সেটাও আমরা আমাদের বুকিংয়ে দিয়ে রাখছি। যদি কখনো প্রয়োজন পড়ে সেই 40 টন আমরা নিয়ে নেব এবং আমাদের হেলথের রুগীদের জন্য ব্যবহার করব। দেশে সরকারি ও বেসরকারি যে পরিমাণ অক্সিজেন উৎপাদিত হয় তা দিয়ে চলমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব, তবে সেজন্য প্রয়োজন সুষ্ঠু ব্যবস্থাপনা, এমনটাই মত সংশ্লিষ্টদের। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। দেশজুড়ে কঠোর লকডাউন চললেও রাজধানী ঢাকায় নেই তার কোনো প্রভাব। স্বাভাবিক সময়ের ব্যস্ততম দিনের মতোই ছিল মঙ্গলবারের ঢাকার যানজটের চিত্র। যানবাহন থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে যানজট আরও বেড়ে যেতে পারে আশঙ্কায় চেকপোস্টে চেকিং করছে না আইনশৃঙ্খলা বাহিনী। এভাবে লকডাউন কার্যকর সম্ভব নয় বলছে পুলিশও। কঠোর লকডাউনের দ্বিতীয় দফা চলছে দেশে, কিন্তু রাজধানী ঢাকার দিকে তাকালে তা বোঝার উপায় নেই। রাস্তায় যানবাহনের চাপ আগে থেকে ছিল, তবে মার্কেট খুলে দেওয়ার পর ঢাকার চিত্র হয়ে দাঁড়িয়েছে স্বাভাবিক সময়ের ব্যস্ততম দিনের মতো। লকডাউনের মধ্যে মঙ্গলবার রাজধানীর রাস্তাগুলোতে রীতিমতো দীর্ঘ যানজট দেখা গেছে। লম্বা সময় ধরে যানবাহন আটকে ছিল সিগন্যালগুলোতে। মিরপুর 10 থেকে আমি গুলিস্তানে যাচ্ছি দোকানে মাল আনার জন্য। আমরা মালের জন্য যাচ্ছি, তো দোকানে ওই যে শাহরি মার্কেটের দোকানে মালের জন্য যাচ্ছি আমরা বসুন্ধরা সিটি থেকে একটু কেনাকাটা দেখার জন্য আর কি। লকডাউন যে লকডাউন চলতেছে সেটা মনে হচ্ছে না, আরও কঠোর হওয়ার দরকার ছিল, বিশেষ করে সাধারণ পাবলিকদের জন্য। আসলে লকডাউন তো সরকারের সদিচ্ছা ঠিকই আছে, কিন্তু আমরা সবাই যদি না মানি তাহলে তো সম্ভব না। কেন জীবিকার তাগিদে মানুষের প্রয়োজনে তো বেরোতে হবে। সবাই যদি একটু স্বাস্থ্যবিধিটা মেনে চলে তাহলে এটা লকডাউন শিথিল করলেও সম্ভব। এখানে রাজধানীর চেকপোস্টগুলোতে তৎপরতা নেই বললেই চলে। চেক না করার কারণও তুলে ধরল পুলিশ। এরকম ঢালাওভাবে তো সবার উপর আইন প্রয়োগ করা যায় না। যেখানে হাজার হাজার গাড়ি চলতেছে সেখান থেকে খুঁজে খুঁজে বের করে কে পাস নিয়ে বেরোলো না। আর রোদের মধ্যে মানুষজন রোজা রেখে খুব বিরক্ত হয়ে যায়। এভাবে আসলে লকডাউন তো সম্ভব নয়, সংক্রমণের ঝুঁকিটা তো বেশি থাকবেই। রাস্তায় বের হবার কারণ জানতে চাইলে সাধারণ মানুষ জরুরি কাজ কিংবা মার্কেটে যাওয়ার কথা বলেন। মানুষের এমন উসিলা দেখানোর কাছে তাদের বিশেষ কিছু করার থাকে না বলে জানিয়েছে পুলিশ। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। গুলশানে ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণী মোশাররত জাহান মুনিয়া আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন মুনিয়ার ভগ্নিপতি মিজানুর রহমান। বেশ কিছুদিন ধরে তাকে মোবাইলে হুমকি দেওয়া হচ্ছিল অভিযোগ করে। এজন্য বসুন্ধরার এমডি সাইম সোবাহান আনভিরকে তিনি দায়ী করেন। আনভিরের বিরুদ্ধে গত রাতেই মামলা করেছেন মুনিয়ার বড় বোন। আদালত আসামির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে। এদিকে মুনিয়ার ময়নাতদন্ত ঢাকা মেডিকেলে সম্পন্ন হয়েছে। রাজধানীর গুলশান 1-এর 120 নম্বর সড়কের 19 নম্বর বাড়িটির তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে সোমবার রাতে উদ্ধার করা হয় কলেজ ছাত্রী মোশাররত জাহান মুনিয়ার ঝুলন্ত মরদেহ। পুলিশ জানায়, নিহত তরুণীর বড় বোন নুসরাত জাহান এই ঘটনায় বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেছেন। আসামি করা হয়েছে একটি শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে। আত্মহত্যায় যে প্ররোচনা, সেই অভিযোগে একটি মামলা দায়ের হয় এবং মূল যে অভিযোগ তিনি করেন সেটা হচ্ছে ভিকটিমের সাথে এই বসুন্ধরা গ্রুপের যে এমডি তার 2 বছরের সম্পর্ক থাকা অবস্থায় 1 বছর ভিকটিমকে তিনি বনানী একটি ফ্ল্যাটে রাখতেন। এই ধরনের তার অভিযোগ করেন। পরবর্তীতে মনোমালিন্যের প্রেক্ষিতে ভিকটিম তার বোনের কাছে ফোন করে জানান যে কোনো মুহূর্তে তার যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা আপাতত তিনি আত্মহত্যা করেছেন কিনা বা সার্বিকভাবে কি পারিপার্শ্বিকতার প্রেক্ষিতে এই ধরনের ঘটনা ঘটেছে সেগুলোর জন্য যে আইনগত যে বিষয় সেগুলো আমরা নিচ্ছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। নিহত তরুণীর বোন জামাই জানান, আত্মহত্যা নয়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তোরে দেখে দেবো এসে তুই কী ধরনের মেয়ে, উল্টাপাল্টা হঠাৎ চেঞ্জ, সে এই ক্ষোভে এই কথাগুলো সে তার বোনকে বলছে। এরপর বলছে যে ও বলছে আশ্বস্ত করছে না সমস্যা নাই, আমি আসতেছি। ওর বোনে 1-2টা দিয়ে রওনা দিয়ে 4টার মধ্যে ঢাকায় পড়ছে কুমিল্লা থেকে। আপনারা কি এই রিলেশন সম্পর্কে জানতেন? আমি জানতাম না, আমার ওয়াইফ জানতো যে তার সাথে ফোনে কথাবার্তা হয়। আমরা আবার বিয়ের সাথে দেখতেছি এবার নতুন করে। আমি বলছি এগুলো বাদ, এগুলো হবে না কোনোদিন। আমি ওটা অনেক মানা করছি, কিন্তু হবে না বলতে এই ধরনের থ্রেট করছে, আমাদের ফ্যামিলি ধ্বংস করে দেবে এই ধরনের লোকজন। এটা
খুবই ওটা খুবই মানে বাংলাদেশের মানে টপ 5-এর মধ্যে একজন। ইন্টারমিডিয়েট পড়ুয়া মুনিয়া 1 লাখ টাকা এই ফ্ল্যাটটিতে ভাড়ায় থাকতেন। উনি একা থাকতো কিনা আমি সঠিকটা বলতে পারি না, কিন্তু আমি যাওয়া আসা ডিউটি করি তো ক্লিনের, কারণ আমি এত খোঁজখবর নিই না, আমার ওগুলো ক্লিন করো আমি চলে যাই। তরুণীর মরদেহ উদ্ধারের পাশাপাশি পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ এবং মুনিয়ার ব্যবহৃত ডিজিটাল ডিভাইসগুলো জব্দ করেছে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কাছে এখন কোনো ইস্যু নেই, তারা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ, তাই একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ব্যর্থতার দায়ে তাদের টপ টু বটম পদত্যাগ করা উচিত। বিএনপি নেতিবাচক রাজনীতির প্রতি কারো কোনো আস্থা নেই, যে কারণে তাদের আন্দোলনেও সাড়া নাই। সে কারণে তারা আজকে নিজের দলকে চাঙ্গা রাখতে, কর্মীদেরকে চাঙ্গা রাখতে যখন যা খুশি তাই বলছে। তাদের রাজনীতি এখন সরকার বিরোধিতা, তাদের রাজনীতি হচ্ছে অন্ধ বিরূপ সমালোচনা, এবং এই রাজনীতিটা তারা এই করোনার সংকটময় পরিস্থিতিতেও তারা করে যাচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, হেফাজতের কোনো কর্মসূচির সাথে সম্পৃক্ততা না থাকলেও দমন পীড়ন করতে বিএনপি নেতাকর্মীদের এসব মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, অপরিকল্পিত লকডাউনে বিরোধী দলের ওপর ক্র্যাকডাউন চালানো হচ্ছে। রোজা ও করোনার মধ্যেও বাড়ি বাড়ি অভিযান চালিয়ে পরিবার পরিজনের সাথে অসৌজন্যমূলক আচরণ করছে পুলিশ। তিনি অভিযোগ করেন, গণভিত্তি নেই বলে ক্ষমতাসীনরা জুলুম, নির্যাতন ও সন্ত্রাসের ওপর নির্ভরশীল। জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে সরকার বিকারগ্রস্ত হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সারা দেশে সরকারের এই আচরণ মোকাবেলায় গণতান্ত্রিক শক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এবার ইভ্যালি ইফতার বাজারের খবর। করোনার কঠিন সময়ে ইফতারের বাহারি আয়োজন পটুয়াখালী শহরের হোটেলগুলোতে, তবে ক্রেতা না থাকায় হতাশ ব্যবসায়ীরা। পটুয়াখালী প্রতিনিধি কে এম শাহাদাত হোসেনের রিপোর্ট। লকডাউনের মধ্যেও ইফতারের মুখরোচক নানা আইটেমের পসরা সাজিয়ে বসছেন পটুয়াখালীর দোকানিরা। ছোলা, বুট আর পেঁয়াজের সাথে বেগুনি, আলুর চপ, ভেজিটেবল রোল, ডিমের চপ, চিকেন ফ্রাই, শাহি জিলাপি, শাহি হালিমের সাথে থাকছে হরেক রকম কাবাবও। তবে লকডাউনে কমে গেছে বিক্রি। ক্রেতা স্যার নাই বললেই চলে, আমরা তৈরি করি, আমরা কি পজিশনে আমরা এখন দিন কাটাতেছি শুধু আমরা এই জানি স্যার। এটা অনেক কষ্টের মাঝে, তারপরেও আমরা মানুষের মাঝে কিছু ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করতেছি। নাই বলি চলে, মানে সব দোকান বন্ধ, মার্কেটের স্টাফ নিয়ে এইভাবে আসি। পুলিশ বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার লকডাউনের কারণে তারা বাধা দিচ্ছে, কাস্টমার আসতে দিতেছে না, আমাদের বেচা কিনা আসলে এরকম হচ্ছে না। আর যেটুকু পরিমাণ বেচা কিনা হচ্ছে আসলে টিকে থাকাতে অনেক টাফ, অনেক লস হচ্ছে আমাদের। আরও বেশি সময়ের জন্য ইফতারির দোকান খোলা রাখার দাবি ক্রেতাদের। একটু মোটামুটি আসান আছে, ইফতারের দোকানগুলো খোলা পাওয়া যায় বিকাল টাইমে। এই ক্ষেত্রে আমাদের জন্য আসলে ইফতারি দোকানগুলো অনেক হেল্পফুল। দোকান খোলা না পাইলে ইফতার করাও সমস্যা হয়ে যায়, এজন্য দোকান খোলা থাকলে আসলে আমাদের ইফতারটা দিতে। আমি এটা কিনে নিয়ে যাচ্ছি, তো বাড়তি করে আমার নতুন করে আলাদা কোনো কিছু করা লাগবে না, কিছু রেডিমেড কিছু এখান থেকে কিনে নিয়ে যাচ্ছি, আমার জন্য ভালো হচ্ছে। ইফতার বেচাকেনায় স্বাস্থ্যবিধির বিষয়টি গুরুত্ব দেয়া এখন সময়ের দাবি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। করোনা মোকাবেলায় বাংলাদেশকে সার্বিক সহযোগিতা করতে আগ্রহী চীন। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে চীনের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ওয়ে ফেনজি একথা বলেছেন। তিনি বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা ক্রমান্বয়ে বাড়ছে, রোহিঙ্গা সমস্যা সমাধানেও তারা কাজ করছেন। রাষ্ট্রপতি বলেন, চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। অবকাঠামো ও যোগাযোগ সহ বিভিন্ন খাতে চীনের বিনিয়োগ বাংলাদেশের অর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। করোনা মহামারী মোকাবেলায় দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক জোরদারে দুদেশে একসাথে কাজ করতে আগ্রহী। করোনার ভ্যাকসিন সম্পর্কে গবেষণা ও উৎপাদনে যৌথ উদ্যোগের কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে চীন কার্যকর পদক্ষেপ নেবে, এমনটা আশা করেন রাষ্ট্রপতি।
ভারতের বাইরেও অন্যান্য দেশ থেকে দ্রুত টিকা আনার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, যতদিন টিকার ব্যবস্থা করা না যাবে ততদিন স্বাস্থ্যবিধি মেনে চলাই বেঁচে থাকার একমাত্র উপায়। পাশাপাশি চিকিৎসার ব্যবস্থাপনা আরও ভালো করার উপরও জোর দেন তারা। ভারত থেকে এখন পর্যন্ত 1,03,00,000 ডোজ করোনার টিকা এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, প্রথম ডোজের টিকা নিয়েছেন 58,18,400 জন, আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন 23,26,866 জন। প্রথম ডোজ নেওয়া সবাইকে দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে এখনও 13 লাখ ডোজ টিকার ঘাটতি রয়েছে। এছাড়া প্রথম ডোজ বন্ধ হওয়ায় নিবন্ধিত 14 লাখেরও বেশি মানুষ টিকাই নিতে পারবেন না। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, টিকা আনতে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রথম ডোজের টিকাটি যারা নিয়েছেন তাদের অন্তত দ্বিতীয় ডোজের টিকা পাওয়ার একটি তাদের অধিকার, এবং সেরাম আন্তর্জাতিক সমস্ত রীতিনীতি এবং চুক্তির প্রতি শ্রদ্ধাশীল হয়ে যথাসময়ে আমাদের এই চালানটি তারা পৌঁছে দেবে। ততক্ষণ পর্যন্ত এই চালানটি আমরা না পাই, ততক্ষণ পর্যন্ত উল্লেখিত সংখ্যক মানুষ এক ধরনের অনিশ্চয়তার মধ্যেই থাকবেন, কিন্তু আমরা চেষ্টা করব খুব দ্রুত এই সমস্যাটি সমাধান করবার জন্য। এটা আমরা আশা করছি যে প্রায় 50 ভাগের মধ্যে একটা ডোজ পাওয়ার পরেই ইমিউনিটি ডেভেলপ করে যাবে। ওদের দ্বিতীয় ডোজ পরে হলেও অসুবিধা নেই, কিন্তু বাকি 50 ভাগ লোক একটা ডোজ দেওয়ার পরে ওরা মুক্ত থাকবে না। তাহলে ওদের জন্য দ্বিতীয় ডোজ দরকার। এই জন্য এখন না থাকলে আপনি কি করবেন? কিছু করার নাই। তো জিনিসটা তো থাকতে হবে, আমার পাইতে হবে এবং অ্যাভেলেবল হইতে হবে। না থাকলে তো ওদেরকে একটা দিয়ে আমরা বসে থাকলাম, একটা দিয়ে 50% কে প্রোটেকশন দিবে, সেটাকেই আমরা একটা পাওয়া হিসেবে ধরে নিলাম। করোনার মৃত্যুর সংখ্যা কমাতে চিকিৎসা ব্যবস্থাপনা আরও উন্নত করার তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। টিকা নেই, এটা তো বাস্তবতা। টিকা তো আমার দেশে প্রোডাকশন করে না। টিকা আমাকে কাউকে না কাউকে থেকে চাইয়া আনতে হয়, ধার করে আনতে হয়, বিক্রি করে আনতে হয়, যেভাবে হয় আমাকে আনতে চেষ্টা করতে হবে। কিন্তু তারপরেও যদি আমি না পারি তাহলে তো কিছু করার নেই। এটা ঝুঁকি বাড়াচ্ছে, কিন্তু আমার তো কিছু করার নেই। আমাকে বিকল্প পদ্ধতিগুলো ব্যবহার করে আমাকে হাসপাতালের উপর চাপ কমিয়ে যেখানে 100 জন মারা যাওয়ার কথা সেখানে যেন 80 জন মারা যায়, সেই কাজটা আমাদেরকে করার চেষ্টা করতে হবে। কার্যকর লকডাউন দেওয়ার পাশাপাশি কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাবেক যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঝর্ণার ছেলে ও তার বাবার জিডির পর মোহাম্মদপুরের একটি বাসা থেকে ঝর্ণাকে উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঝর্ণাকে উদ্ধার করে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়। বিকেলে তাঁকে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে। এদিকে হেফাজতকে অর্থ দেয় এমন 313 জনকে শনাক্ত করেছে গোয়েন্দা পুলিশ। এসব টাকা মামুনুল হকের 2 ব্যাংক হিসেবে জমা হয়েছে। মামুনুল হকের 2 ব্যাংক অ্যাকাউন্টের হিসেবে 6,87 লাখ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। সকালে মহানগর গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার। এবার রিগাল ফার্নিচার ঈদ বাজারের খবর। করোনা পরিস্থিতিতে অনলাইনে ঈদের বাজার জমজমাট রাজশাহীতে। ঘরে বসে সব ধরনের পণ্য কিনতে পারছেন ক্রেতারা। পছন্দ মতো পণ্য ক্রেতাদের হাতে পৌঁছে দিতে পেরে খুশি অনলাইন উদ্যোক্তারা। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী, আদিত্য রিপোর্ট। ঘনিয়ে আসছে ঈদ। করোনার জন্য গতবারের মতো এবারও মার্কেটে যাওয়ার ক্ষেত্রে রয়েছে নানা বিধিনিষেধ। ফলে কেনাকাটার বিকল্প উপায় খুঁজছে মানুষ। আর এই বিকল্পের একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে অনলাইন প্ল্যাটফর্মে কেনাকাটা। এই ঈদের কেনাকাটায় অনলাইনে ঝুঁকছেন রাজশাহীর অনেকে। আর এতে এগিয়ে এসেছে কিছু তরুণ উদ্যোক্তা। অনলাইনে বিভিন্ন পেজ খুলে নানা পণ্যের ছবি দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছেন তারা। সাড়াও পেয়েছেন বেশ। পুরো ড্রেসের মধ্যে এমব্রয়ডারি কাজ করা। লকডাউনে মার্কেট সব বন্ধ হয়ে গেছে, মানে মানুষ অনলাইনের প্রতি বেশি নির্ভর। অনেকেই অর্ডার করছে, দেখছে। আগে এতটা হতো না। খুব সীমিত লাভ রেখে আমরা এটা ছেড়ে দিই। হ্যান্ড পেন্ট শাড়ি বেশি করছি, আপাতত শাড়িগুলো বেশি আনছি, হাফ সিল্কের উপর কাজ করছি। ঈদকে কেন্দ্র করে আসলে খুব ভালো একটা সেল হয়েছে আমার।
পুলিশদের কাছে বিভিন্নভাবে হয়রানি হচ্ছি। তারা আমাদের বিভিন্ন প্রশ্ন করছে, আমাদের হয়রানি করছে। আমার এক আপুর হাজব্যান্ডের নামে অলরেডি কেস করে দিয়েছে। তো আমরা চাচ্ছি এটার একটা কোনো সলিউশন হোক। করোনা পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে অনলাইনে কেনাকাটায় স্বাচ্ছন্দ্য বোধ করছেন অনেকে। এখন যে পরিস্থিতি দেশের, বাজারে গিয়ে কেনা খুব রিস্ক আর কি, আর ফ্যামিলিকে তো অবশ্যই কিছু না কিছু কিনে দিতে হয়। সেখান থেকে আমার কাছে মনে হয়েছে অনলাইনটাই বেস্ট এখনকার বর্তমান সময়ের জন্য। অনলাইন কেনাকাটা মানে সবচেয়ে নিরাপদ একটা জায়গা। এখানে আমি আমার ঘরে বসে থেকে পণ্যটা পাচ্ছি। করোনা থেকে বাঁচতে ও অন্যকে নিরাপদ রাখতে অনলাইনে কেনাকাটা করতে সাধারণ মানুষের প্রতি আর বিক্রির ক্ষেত্রে সৎ থাকতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করেছেন সচেতন মানুষরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জরুরি অনুমোদন পেল রুশ টিকা স্পুটনিক ভি। 40 লাখ ডোজ আসছে আগামী মাসে। চীন আর আমেরিকার কাছেও টিকা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। দেশজুড়ে কঠোর লকডাউনের কোনো প্রভাব নেই রাজধানীতে। স্বাভাবিক সময়ের ব্যস্ততম দিনের মতোই যানজট ঢাকায়। চেকপোস্টে নেই চেকিং। গুলশানে ফ্ল্যাট থেকে তরুণীর লাশ উদ্ধার। হত্যার অভিযোগ স্বজনদের। বসুন্ধরার এমডি আনভিরের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা মামলা। ভারতে টানা ষষ্ঠ দিন 3 লাখের বেশি করোনা শনাক্ত। দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটকে অক্সিজেনের জন্য হাহাকার। শ্মশান ও কবরস্থানে লাশের মিছিল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।